ভারতীয় হাইকমিশনারদের বাংলাদেশ বিদ্বেষ। কোনো দেশে নিযুক্ত রাষ্ট্রদূত বা হাইকমিশনাররা সাধারণত দুই দেশের সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন, এমনকি তারা অবসরে যাওয়ার পরও সেই প্রচেষ্টা অব্যাহত রাখেন, কাজ করেন যোগাযোগের সেতুবন্ধন হিসেবে। যে দেশে তারা রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন, মাঝে মাঝে সেখানকার সংকট সম্ভাবনা নিয়ে কথা বলেন, লেখেন প্রবন্ধ। তাতে ওই দেশের প্রতি তাদের সহমর্মিতাই ফুটে ওঠে। লেখা বলায় সর্বতোভাবে বস্তুনিষ্ঠ থাকেন তারা। এসবই কূটনীতির অতি স্বাভাবিক বিষয়। তবে কূটনৈতিক এই শিষ্টাচারের থোড়াই কেয়ার করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনাররা। তারা দায়িত্ব পালনকালেই নিজেদের জাহির করেন ভাইসরয় হিসেবে। তাই দেখা যায় মন্ত্রীদের সামনে পা তুলে বসেন, কিংবা বাংলাদেশের খ্যাতিমানদের তথাকথিত বিশেষজ্ঞ বলে কটাক্ষ করে থাকেন অবলীলায়। জুলাই বিপ্লবে ভারতের পুতুল খ্যাত স্বৈরাচার শেখ হাসিনার পতন হলে এদেশের বিভিন্ন সময় দায়িত্ব পালন করা ভারতীয় কূটনীতিকরা লাগাম ছাড়া মিথ্যাচার শুরু করেন। একজন কূটনীতিক দাবি করেছেন, এদেশের উপর ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো নিয়ন্ত্রণ নেই, এদেশ এখন চালায় ইসলামী গোষ্ঠীগুলো, বাংলাদেশে চলছে পাকিস্তানি প্লেবুক। আরেকজনকে রীতিমতো ধমক দিয়ে বলেছেন, বাংলাদেশ আগুন নিয়ে খেলছে। বাংলাদেশের বিশেষজ্ঞরা বলেছেন, এদেশকে তারা মর্যাদার চোখে দেখেন না বলেই এ ধরনের মন্তব্য করতে পারেন। এ ব্যাপারে আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে জানতে চেয়েছিলাম, তারা বেছে বেছে বাংলাদেশ বিরোধী কূটনীতিকদেরই শুধু ঢাকায় পাঠান কিনা। এর কোনো জবাব দেননি তিনি। বাংলাদেশ বিরোধী বক্তব্য নিয়ে এখন সবচেয়ে সরব সাবেক হাইকমিশনার বিনা সিকরি। তবে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে তিনি দুই দেশের সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতেন। বাংলাদেশের সংখ্যালঘুর উপর কথিত নির্যাতনের প্রতিবাদে গত 10 ডিসেম্বর দিল্লিতে একটি সমাবেশের আয়োজন করে দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS। বিবিসি জানায়, সেখানে হুমকি দিয়ে বলা হয়, ভারতের হিন্দুরা বেশি দিন এটা কথিত নির্যাতন সহ্য করবে না এবং বসে বসে দেখবে না। বলা হয়, একজন সন্ন্যাসীকে, ইসকন নেতা চিন্ময় দাস, জেলে পোড়ার দৃশ্যটা তোমরা দেখিয়েছ, এর শাস্তি তোমাদের পেতেই হবে। সমাবেশে বারবার 1971 সালের মুক্তিযুদ্ধে সাহায্যের কথা মনে করিয়ে দেওয়া হয়। সেখানে ভারত মাতা কি জয় এবং অখণ্ড ভারত এর নামে জয়ধ্বনি দেওয়া হয় বলে জানায় বিবিসি। এটা সবারই জানা যে হিন্দুত্ববাদীদের অখণ্ড ভারত স্লোগান সরাসরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি। সমাবেশে বক্তৃতায় বিনা সিকরি বলেন, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের জীবনের উপর ভয়াবহ ও স্থায়ী হামলা চলছে। তাদের জীবন, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা অবশ্যই বন্ধ করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণায় অনেক দিন ধরেই তিনি সরব। গত 9 ডিসেম্বর ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বাংলাদেশের উপর সত্যিই কোনো নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব নেই ডক্টর মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশ চালাচ্ছে জামায়াত ইসলামী, হিজবুত তাহরীর সহ ইসলামী গোষ্ঠীগুলো। তারাই এখন সব সিদ্ধান্ত নিচ্ছে। শুধু হিন্দু নয়, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি শিয়া ও আহমদিয়াদেরও উপরও হামলা চলছে। বাংলাদেশে এখন পাকিস্তানের প্লেবুক চলছে বলেও দাবি করেন তিনি। গত জানুয়ারিতে স্বৈরা শাসক শেখ হাসিনার ডামি নির্বাচনের পর বিনা সিকরি রাশিয়ার গণমাধ্যম RTকে বলেছিলেন, বিএনপি নির্বাচন বর্জন করলেও তাতে নাকি ফলাফলের বৈধতার কোনো ক্ষতি হবে না। অবিস্মরণীয় জুলাই বিপ্লবকে তিনি ভারতের জন্য উদ্বেগজনক বিষয় বলে মন্তব্য করেন। তার দাবি,
এই বিপ্লবের পেছনে চীন ও পাকিস্তানের হাত আছে। বিনা স্বীকৃতি 2003 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব পালন করেন। পিনাক রঞ্জন চক্রবর্তী। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী আরেক কাঠি সরেশ। তিনি ঢাকায় বসেই বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচারণা চালাতেন। একবার তিনি মন্তব্য করেন, প্রতি বছর 25,000 বাংলাদেশি ভারত গিয়ে আর ফিরে আসে না। এই মন্তব্য এতটাই অসত্য ছিল যে বাংলাদেশ হিন্দু পরিষদও এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। বাংলাদেশ গত 7 জানুয়ারির ডামি নির্বাচনের আগে ভারতের কঠোর অবস্থানের কারণেই ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কার্যত গা ঢাকা দিতে হয়েছিল বলে মন্তব্য করেন পিনাক। তবে মার্কিন প্রশাসন এই বক্তব্য সরাসরি নাকচ করে দিয়েছে। 2007 থেকে 2009 সাল পর্যন্ত পিনাক রঞ্জন ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সময়কালের মধ্যেই বাংলাদেশের সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের শাসন ছিল। তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি। মনে করা হয় সেই সেনা সমর্থিত সরকার ছিল ভারতের আশীর্বাদ পুষ্ট। ঢাকায় হাইকমিশনার থাকাকালেই পিনাকের বহু মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছিল। 2009 সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা সংক্রান্ত এক অনুষ্ঠানে টিপাইমুখ বাঁধ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞদের সো কল্ড ওয়াটার স্পেশালিস্ট হিসেবে অভিহিত করেন। হাসিনার সে সময়কার মন্ত্রী ডাক্তার দীপুমনির উপস্থিতিতেই তিনি এই অবমাননাকর মন্তব্য করেন। বিএনপি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তখন পিনাককে দেশে ফিরিয়ে নেওয়ার দাবি ওঠে। কূটনীতিকের চাকরি থেকে অবসরের পর ভারতের রক্ষণশীল থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ফেলো হিসেবে সক্রিয় রয়েছেন পিনাক রঞ্জন। সেখানে তিনি বাংলাদেশ ইস্যুতে কথা বলতে গিয়ে সবসময় আওয়ামী লীগের পক্ষ নেন। পিনাক ছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঘনিষ্ঠ, আর প্রণব ছিলেন 1/11-এর সময় থেকে বাংলাদেশের রাজনীতিতে দেশটির হস্তক্ষেপের প্রধান ব্যক্তি। তিনি তার দ্য কোয়ালিশন ইয়ার্স বইয়ে বাংলাদেশের রাজনীতিতে ভারতের নিয়ন্ত্রণ সম্পর্কে খোলাখুলি লিখেছেন। 2008 সালের ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ ভারত সফরে যান। তখন প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করেন তিনি। দ্য কোয়ালিশন ইয়ার্স বইয়ে প্রণব মুখার্জি লিখেছেন, ওই বৈঠকে বাংলাদেশের সেনাপ্রধান তার কাছে চাকরির নিশ্চয়তা চেয়েছিলেন। পঙ্কজ শরণ। ভারতের আরও যেসব হাইকমিশনার বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন তাদের অন্যতম পঙ্কজ শরণ। গত 19 সেপ্টেম্বর দেশটির ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বিশ্বাস করি ভারতের প্রতি উন্মুক্ত নীতি বাংলাদেশের অর্থনীতির জন্যই সুবিধাজনক, কিন্তু যদি বাংলাদেশ ভারতের জন্য তাদের দেশ বন্ধ করে দেয় তবে তা বাংলাদেশের অর্থনীতির জন্যই ক্ষতিকারক হবে। তার দাবি, জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ ছাত্ররা নিয়ন্ত্রণ হারায় এবং রাজনৈতিক বিরোধীরা চিন্তাই করে ধীরে ধীরে একে হাসিনার হটাও আন্দোলনে পরিণত করে। সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ঐতিহাসিকভাবেই বাংলাদেশের অভ্যন্তরে সবসময় বিদেশি শক্তির তৎপরতা ছিল, যা 71-75 সালে শুরু হয়। সুতরাং ইতিহাসের বিভিন্ন সময়েই মার্কিনী, পাকিস্তানি, চীন এবং অবশ্যই আমরা ভারতীয়রা বাংলাদেশের ভেতর তৎপরতা চালিয়েছি। এর বড় কারণ তাদের নিজস্ব প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং এটি ছোট একটি দেশ যা বৈদেশিক প্রভাবের জন্য উন্মুক্ত। অনেক সময় বাংলাদেশিরাই বিদেশি শক্তিকে নিজেদের দেশে আহ্বান জানিয়েছে। তারা আহ্বান জানিয়েছে ভারতীয়দের, মার্কিনীদের, চীনাদের ও পাকিস্তানিদের। সুতরাং বাংলাদেশ বিদেশি শক্তির খেলার মাঠ হওয়ার জন্য বাংলাদেশিরা দায়মুক্ত থাকতে পারে না। বাংলাদেশ আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেন পঙ্কজ শরণ। সাক্ষাৎকারে বাংলাদেশকে হুমকি দেন। তিনি বলেন, আপনি যদি তাদের কথিত অন্তর্ভুক্তিকালীন ব্যবস্থাপনার দিকে দেখেন, সেখানে
সব ধরনের রাজনৈতিক অভ্যন্তরীণ বৈদেশিক সংযোগের ছাত্ররা রয়েছে। বিএনপির সদস্য ও দলটির প্রতি সহানুভূতিশীলরা রয়েছে। বাংলাদেশের জামায়াতের সদস্য ও দলটির প্রতি সহানুভূতিশীলরা রয়েছে। তারা যদি তাদের অবস্থানকে ভারতীয় বিরোধিতা দিয়ে ব্যাখ্যা করতে চায়, তবে তারা বিপদে রয়েছে। তিনি বলেন, আজকে যা করা হচ্ছে তাকে যদি ভারতকে শিক্ষা দেওয়ার জন্য করা হয়, তাহলে আমরা মনে হয় তারা বাংলাদেশিরা ভুল করছে। আমার কোনো সন্দেহ নেই যে তারা ভারতের তুলনায় নিজেদেরই বেশি ক্ষতি করছে। বিনা শক্তির মতেই তার দাবি। আমি নিশ্চিত নই রাষ্ট্রের প্রতিষ্ঠান বা কাঠামোর উপর কারো নিয়ন্ত্রণ আছে কিনা। এগুলো কোনো ভালো লক্ষণ নয়। আর আপনি যদি সন্ত্রাসের জন্য দায়ী লোকদের নিয়ে খেলতে চান, তারা আপনাকেই আঘাত করতে আসবে। আমরা 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেখেছি তারা বাংলাদেশ সন্ত্রাসীদের সঙ্গে ছিল। আইএসআই এর পাকিস্তানি গোয়েন্দা সংস্থা মাধ্যমে বাংলাদেশ সরকারের সন্ত্রাসীদের সঙ্গে ছিল। 2012 থেকে 2015 সাল পর্যন্ত এদেশে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা পঙ্কজ শরণের দাবি, এখন সেখানে আইনের কোনো শাসন নেই। পূর্ববর্তী প্রশাসনের সঙ্গে মানে হাসিনা সরকারের সঙ্গে যদি আপনার দূরতম সম্পর্ক থাকে, আপনি যেই হন না কেন আপনাকে বন্দি করা হবে। পঙ্কজ শরণ পরোক্ষে বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের উস্কানি দিয়েছেন। তিনি বলেছেন, তারা বাংলাদেশিরা বুঝতে পারছে পরিস্থিতি দিন দিন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাদের নিজেদের হাতে কোনো ব্যর্থ রাষ্ট্র দেখতে চায় না, আবার এজন্য কোনো দায়ও নেবে না। সেজন্য তারা চায় কমপক্ষে আইন শৃঙ্খলা ঠিক থাকুক এবং সামরিক বাহিনী এখন দেশটিতে একমাত্র কার্যকর প্রতিষ্ঠান। এর আগেও তারা বছরের পর বছর সামরিক স্বৈরতন্ত্রের অধীনে ছিল। বিশেষজ্ঞ মত। এসব বিষয়ে জানতে চাইলে খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী আমার দেশকে বলেন, শুধু ভারতের সাবেক কূটনীতিকরাই এ ধরনের কথা বলছেন না, দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই কথা বলছেন। আসলে বাংলাদেশের প্রতি তাদের শ্রদ্ধাবোধ নেই। তিনি বলেন, বাংলাদেশের সরকার পরিবর্তনের পরপরই ভারতের বিশিষ্টজন যেসব নেতিবাচক কথা বলছেন তা সম্পর্ক উন্নয়নের অন্তরায়। তাদের চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। ভারত বলছে তারা জনগণ কেন্দ্রিক সম্পর্ক উন্নয়ন চায়। সেটা চাইলে তো এইভাবে অযৌক্তিক কথা বলা উচিত নয়। নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক শহীদুজ্জামান আমার দেশকে বলেন, বিনা সিকরি একজন উন্মাদ মিথ্যুক। শেখ হাসিনা ও বিনা সিকরি একই চরিত্রে। বিনা সিকরি ও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আন্তর্জাতিক সন্ত্রাসী। তারা বিকৃত মস্তিষ্কের। বিনা সিকরির বক্তব্যে তীব্র সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী চালাবে নাকি অন্য কোনো দল, তাতে তাদের কি? তারা তাদের সন্ত্রাসী সংগঠন আরএসএস নিয়ে তো কথা বলেন না। পিনাক রঞ্জনের বক্তব্যে কড়া সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের টাকা খেয়ে তিনি আবোল তাবোল বলছেন। এই বিশ্লেষকের মত হলো, তাদের এসব অপপ্রচারের ফলে তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছেন। এতে আমাদের উপকারই হবে। অধ্যাপক শহীদুজ্জামান বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি মেরুদণ্ডহীন না হলে বিনা সিকরি এত কথা বলার সাহস দেখাতেন না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কাউন্টার প্রোপাগান্ডা সেল নেই। জবাব দেয়নি ভারত। ভারতের সাবেক কূটনীতিকদের ঢালাও বাংলাদেশ বিরোধী বক্তব্যের কারণ জানতে আমরা ইমেল করেছিলাম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে। গত মঙ্গলবার ইমেইলে এই সংক্রান্ত প্রশ্ন পাঠানো হয়। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় বার্মাকেও আমাদের ইমেলের কপি দেওয়া হয়। তবে গতকাল বুধবার রাত 9টা পর্যন্ত এর কোনো জবাব দেননি তারা।